আমি বুঝতে পারছি আমার কাজ শেষ হয়েছে। জোর ৩-৪ বছর জীবন অবশিষ্ট আছে। এটা যখন নিশ্চিত বুঝতে পারবো যে লোককল্যাণকল্পে অন্তত ভারতে এমন একটা যন্ত্র প্রতিষ্ঠিত করে গেলাম যাকে কোনো শক্তি দাবাতে পারবে না, তখন ভবিষ্যতের চিন্তা ছেড়ে দিয়ে আমি ঘুমাবো। আমার কাজ শেষ হয়েছে। আমার তরণী ক্রমশ সেই শান্তির বন্দরের নিকটবর্তী হচ্ছে যেখান থেকে তাকে আর ফিরিয়ে দেওয়া হবে না। মায়ের কাজ মাই করছেন, সেজন্য এখন আর বেশি মাথা না ঘামালেই হবে। মায়ের প্রতি আকর্ষণ ক্রমশ বর্ধিত হচ্ছে। দক্ষিণেশ্বরের অশ্বত্থ পাদমূলে শ্রীরামকৃষ্ণদেবের সহিত সেই যে আমরা অনিদ্রায় দীর্ঘ রাত্রি যাপন করতাম, তারই স্মৃতি পুনরায় অন্তরে জাগছে। আমি এখন সেই পূর্বের বালক, বই আর কেউ নই, যে দক্ষিণেশ্বরে পঞ্চবটির তলায় শ্রীরামকৃষ্ণের বাণী অবাক হয়ে শুনত আর বিভোর হয়ে যেত। আহা, আবার তার সেই মধুর বাণী শুনতে পাচ্ছি, সেই চিরপরিচিত কণ্ঠস্বর যাতে আমার প্রাণের ভেতরটা পর্যন্ত কণ্ঠকিত করে তুলেছে। যাই প্রভু, যাই। সামনে অপার নির্বাণ সমুদ্র দেখতে পাচ্ছি। যাই মা, যাই। আহা, কি স্থির প্রশান্তি! চিন্তাগুলো পর্যন্ত বোধ হচ্ছে যেন হৃদয়ের কোনো এক দূর, অতি দূর অভ্যন্তর প্রদেশ থেকে মৃদু বাক্যালাপের মতন ধীর অস্পষ্টভাবে আমার কাছে এসে পৌঁছচ্ছে। আর শান্তি, মধুর শান্তি, যেন যা কিছু দেখছি শুনছি সকলকে ছেয়ে রেখেছে। ওই আবার সে আহ্বান, যাই প্রভু, যাই। স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে এই কথাগুলো তিনি অনেকবার অনেক পংক্তিতে বলেছিলেন। স্বামীজির জীবন, স্বামীজির জন্ম, এই সমস্ত সম্পর্কে বলার তো আর কিছুই নেই। তার এই জন্মতিথি উপলক্ষে আমি তোমাদের কাছে এই যাচ্ছে, এখন দেখো সমস্ত সারদা মঠ থেকে সমস্ত স্কুলের সমস্ত যে ওখানকার যে সংস্থা রয়েছে, কিছু কম্পিউটার সেন্টার রয়েছে, সেখান থেকে একটা বড় মিছিলের মতন প্যারেড করে তার জীবন স্মরণ করে, তার গান স্মরণ করে সবাই মিলে যাচ্ছে। আমরাও তাদের সাথে মিশে গেলাম আজকের এই দিনে। আর আজকের এই দিনটা এইভাবে শুরু করতে পেরেছি, এটা ভেবে আমার ভীষণ ভালো লাগছে। মনটা খুবই আবেগপ্রবণ হয়ে উঠছে এই ভেবে যে এই ছোটোবেলাতে আমিও এই স্কুলেরই অংশীদার ছিলাম, এই সংস্থাগুলোর অংশীদার ছিলাম, যেখানে আমিও এরমভাবেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে প্যারেড করে কত রকমভাবে আমরা এই দিনটাকে উদযাপন করতাম। তো মনটা ভারী একটু ভারাক্রান্ত হয়ে উঠেছিল যে সেই ছোটোবেলার দিনগুলো খুবই মনে পড়ছিল, যে দিনটাতে এই দিনগুলোকে কতটাভাবে আমরা স্মরণ করতাম। তার এক সপ্তাহ আগে থেকে এইসবের প্রস্তুতি চলতো। তো যাই হোক, আজকে এই রকম দেখে আমার খুবই ভালো লাগলো যে সকাল সকাল এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে পাবো। আমার বাড়ির সামনে দিয়েই হচ্ছে এটা, পুরো দক্ষিণেশ্বরটাকে ওরা কভার করবে। দেখো তোমরা, এই দেখো শ্রী সারদা মঠ রসিক ভিটা। এই হচ্ছে আমার বাড়ির সামনে বড় কম্পিউটার সেন্টার, যার অংশীদার হয়ে আমি অনেক বছর ছিলাম এবং এখানের সাথে আমার অনেক দিনের পরিচয়, অনেক দিনের যোগাযোগ আছে। তো এই সময়গুলোতে আমরা এত সুন্দর করে দিনগুলো কাটাতাম, তো মনটাই খুব ভালো থাকতো এই সব দিনগুলোতে। গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে শুক্রবার, আজকে 12ই জানুয়ারি। তো স্বামীজির জন্মদিন।
তো আজকে সকাল থেকে তো অনেক কাজকর্ম করলাম, শুরুতেই অনেক কাজকর্ম করছি। আর আজকে আমার বর আসবে, কিন্তু ট্রেনটা লেট করছে বলে ওর আসতেও লেট হচ্ছে। তো আমি ভাবলাম আজকে 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন, তো এই তিথি উপলক্ষে স্বামীজির একটা গান দিয়েই আজকের দিনটা শুরু করা যাক, তাহলে দিনটাও খুব ভালো কাটবে। দেখো তোমাদের আমার এই গানটা ভালো লাগে কিনা। আজকে আমি একটু হারমোনিয়াম বাজিয়ে গান শোনাচ্ছি তোমাদের। স্বামীজি রাখলে তুমি ভারতের মান, বিশ্ব ধর্ম সবাই তুমি রেখে এলে নাম। ও স্বামীজি রাখলে তুমি ভারতের মান, গাই তোমারি গান, গাই তোমারি গান, গাই তোমারি গান, গাই তোমারি গান। ও স্বামীজি রাখলে তুমি চঞ্চলতায় ছিল ভরা তোমার ছোটবেলা, মুচি মেথর সাথে লই খেলেছিলে খেলা, আচার বিচার চাপে পড়ে হয়নি গো ভুমলান। ও স্বামীজি রাখলে তুমি ভারতের মান, কালীর সাথে কথা কওয়া সে কি কবু হয়, ভাঙলো সে ভুল গদাধরের ঠাকুর তারে কয়, রামকৃষ্ণ ঠাকুর তারে কয়। আজ তোমার বাণী আছে হৃদয়েতে গাথা, মোদের সবার মাঝে তোমার আসন আছে পাতা, বিবেক মাঝে ঠেলে দিলে আনন্দের গান। ও স্বামীজি রাখলে তুমি ভারতের মান। এইদিকে দেখো চার্লির জন্য মা কটা জামা বানিয়েছে। এবার এই জামাগুলো পরানোর চেষ্টা হচ্ছে, কিন্তু আমি জানি না এই পরানোটা সাকসেস হবে কিনা, কেননা ও গায়ে কোনো জামা রাখতে চায় না। ওই মানে খুব কষ্ট করে ওকে ওই একটাই নীল জামা পরানো হয়, এই সব জামা তো রাখতেই চাইবে না। নীল জিন্সের জামাটা পরানো গেল না, ওটাতে একটা সুতো মানে দড়ি ছিঁড়ে গেছে। এইটা যা দেখো এইটা পরানো হয়েছে, কিন্তু রাখবে না, ও ওইসব জামা রাখবে না। এদিকে দেখো আজকে একটু বিছানার চাদরগুলো কাচতে হবে, মানে আমার ঘরেরটাই কাচবো, তো সেই জন্য মা বিছানার চাদরটা তুলে নিচ্ছে। আর এরপর একটা নতুন চাদর পেতে নেওয়া, মানে কাঁচা চাদর একটা পেতে নেওয়া হবে, মা পেতে নেবে। কেন এত দুষ্টু? হ্যাঁ, সবসময় মুখটা কেন নড়ে? কেন নড়ে মুখটা? মুখটা বন্ধ রাখা যায় না? জামা তো ছিঁড়ে ফেললো, তো মা ওকে একটু ব্রেকফাস্টটা করিয়ে নিচ্ছে। দেখো কেরম লক্ষ্মী সোনার মতন, আবার মুখ ফুক সব হাত পা মা মুছে দিচ্ছে একটু। এদিকে মা ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে দেখো। এদিকে দেখো আমার বাড়ির ছাদ দিয়েও দেখা যাচ্ছে মিলিটারি ক্যাম্পের ভেতর দিয়ে এই প্যারেড করতে করতে যাচ্ছে সবাই। দেখো কি সুন্দর প্যারেড করতে করতে যাচ্ছে। এই সব কাজেরই মধ্যে দেখো আমার হাজবেন্ডও চলে এসছে। আর এই চার্লির এই মুহূর্তটা আমি কোনোদিন মিস করি না, সব সময় আমি এটা ক্যামেরা বন্দি করে রাখি, কারণ এই মুহূর্তগুলো খুব ভালো লাগে দেখতে। মুখ মুখ ঢাকা, তাও কিরম চিনতে পেরে গেছে।
আচ্ছা আর এক্সাইটমেন্টে কিছু করে দিয়েছে আমাদের চার্লি। শুরু করে দিয়েছে, গন্ধ পেয়ে গেছে। আর এই ফাঁকে আমি বানিয়ে নিলাম অমলেট, কেননা আজকে তো ব্রেকফাস্টে সেই কালকের খিচুড়ির ভোগটাই খাওয়া হবে, কেননা ওর জন্য আমি রেখেছিলাম। তো সেই জন্য ওই খিচুড়ি ভোগটা দিয়ে ভাবলাম একটু অমলেট করে নিই, কারণ ও তো অমলেট খেতে ভালোবাসে। আর এই হলো পোচ, এটা হবে আমাদের চার্লির জন্য। এই হলো আমাদের ব্রেকফাস্ট। বন্ধুরা, আমাদের লাঞ্চ বলছি, দেখেছো খিচুড়ি খেয়েছি তো টিফিনে, এই ব্রেকফাস্টটা লাঞ্চ মনে হচ্ছে। যাই হোক, ব্রেকফাস্ট করে নিলাম। তো এখন আমি রান্না শুরু করছি। আর ওদিকে দেখো সেই আর একজন মহাশয় তো বেজায় চেঁচিয়ে যাচ্ছে তার নিজের মনের ইচ্ছায়। তো আমি এখন রান্নাটা শুরু করে নিচ্ছি। প্রথমে আমি যেটা করব হচ্ছে, লাল শাক ছিল আজকে যেগুলো বানাবো, সেটা হচ্ছে এক হচ্ছে লাল শাক করব, লাল শাকের একটা তরকারি করব, আর হচ্ছে লোটে মাছের ঝুড়া বানাবো, ফলই মাছের ঝাল করব, আর কিছু পকোড়া মতন বানাবো। চলো এক এক করে বানাবো, তো সেগুলো তোমাদের দেখাতেই থাকি, অনেক কিছুই বানাবো। যাই হোক, কতটা টাইম লাগবে জানি না, এখন তো আপাতত 10:30 বেজে গেছে ঘড়িতে। তো শুরু করে দিই তাড়াতাড়ি। আর এদিকে আমি একটু গরম গরম কফি নিয়ে চলে এলাম। কফিটা তো না খেলে হয় না এই শীতে। এখন আমি করে নেবো হচ্ছে লাল শাকের তরকারি। এদিকে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, পরে আমি ফোড়নটা দিয়ে নেব। এদিকে আরেকজনকে দেখো, তারও স্বরে ঝগড়া করছে মায়ের সাথে। এদিকে লাল শাক তো আমার হয়ে গেল। এরপর আমি করে নেব ব্রোকলির ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি। তার জন্য আমি দেখো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, ব্রোকলির ডাঁটা, বেগুন, আলু দিয়ে দিলাম, দিয়ে হলুদ নুন জিরে দিয়ে একটু নুন চিনি দিয়ে সুন্দর করে মাখো মাখো করে নামিয়ে নেব। ও হ্যাঁ, আর আদা বাটাটাও দিয়েছিলাম। এদিকে তো ডাঁটা চচ্চড়ি হয়ে গেল। এদিকে দেখো আমি ফলই মাছগুলো ভেজে নিচ্ছি, বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ফলই মাছটা দেখতে খানিকটা সামুদ্রিক মাছেরই মতন, কিন্তু এগুলো নদীরই মাছ।
আমি করছি দেখো ফলই মাছের ঝাল, তাই পেঁয়াজ পাতা একটু রসুন পাতা কুচিয়ে দিয়ে তার মধ্যে আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি। তো সেই পেস্টটা আমি দিয়ে ভালো করে কষিয়ে একদম ড্রাই করে হলুদ নুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে একদম কষিয়ে লাল লাল করে তেল ঝাল মতন হয়ে যাবে, তখন সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে দেখো আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলা আর কাঁচা লঙ্কা বাটা, ওটাকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেখো হলুদ দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে আর টমেটো কুচি দিয়ে দিলাম, একটু কাঁচা পাকা টমেটো একসাথে কুচিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এই সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে পুরো গামাখা করে তারপর মাছগুলো দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে সুন্দর করে ড্রাই করে আমি নামাবো। হয়ে গেল আমার ফলই মাছের ঝাল। এরপর আমি করব হচ্ছে লোটে মাছের ঝুড়া। দেখো তেল গরম করে নিয়ে, তেলটা না লোটে মাছের ঝুড়াতে একটু বেশি লাগে, কেননা একটু না ভালো করে কষলে ভালো লাগে না। তো দেখো আমি পেঁয়াজ পাতা রসুন পাতা পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালো করে তেলে আগে এটা ফ্রাই করে নিচ্ছি। এদিকে দেখো এই পেঁয়াজ পাতা রসুন পাতা ভাজা হয়ে গেছে, তো আমি সেই আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যে বাটাটা করেছিলাম সেটা দেখো দিয়ে দিলাম। এটা একটু বেশি লাগে, এতে মোটামুটি বড় চামচের 4 চামচ মতন লাগে। তো দিয়ে আমি এবার এটাকে কষাবো। কষা হতে হতে এবার টমেটো কাঁচা টমেটো পাকা টমেটো যেটা কুচিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। আমার একটু ভিডিওটা করতে গিয়ে মিস হয়ে গেছে, সেখানে আমি এই যে টমেটো আর কাঁচা টমেটো পাকা টমেটো দিয়েছি, তারপরে আমি হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে নুন দিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি পুরো তেল ছেড়ে যাওয়ার মতন। তারপরে আমি এই লোটে মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে যতক্ষণ প্রচুর লোটে মাছ দিয়ে জল বেরোয়, তো সেটাকে একদম টানিয়ে এই লোটে মাছ পুরো গলে হয়ে যাবে ক্ষীর হয়ে যাবে। তো ভালো করে এটাকে একদম শুকনো ঝুড়ার মতন করে নামিয়েছি। আর এর মধ্যে আমি ওই গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম, তো সেই পেস্টটাও আমি দিয়েছি এখানে। আর লাস্টে আমি ধনেপাতা কুচি দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিও একটু দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে একদম ড্রাই করে নামিয়েছি। লাস্টে দেখো নামানোর আগে আমি কিন্তু একটু আদা বাটাও দিয়েছিলাম। লোটে মাছের ঝুড়া তো রেডি। এবার আমি চলে গেলাম বেগুনি ভাজতে। 3খানাই বেগুনের স্লাইস কেটে নিয়েছিলাম, নিয়ে বেসনে গুলে একটু সুন্দর করে ভেজে নিলাম। আজকের মেনু বন্ধুরা দেখো, গরম গরম বেগুনি, মুসুরির ডাল, শাক ভাজা, আর এটা হচ্ছে লোটে মাছের ঝুড়া, তারপরে হচ্ছে নিরামিষ একটা চচ্চড়ি ব্রকলির ডাঁটা দিয়ে, আর এটা হচ্ছে ফলই মাছের ঝাল। আজকের এই মেনু। এদিকে দেখো আমি আমার বর আর মা 3জনে মিলে ছাদে উঠে গেলাম খাওয়া দাওয়ার পর। আর এখানে একটু যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে একটু গার্ডেনিং করে নিচ্ছি। আর এই মানি প্ল্যান্টের যে ঝাড়গুলো ছিল না, এই দিকে ছিল, আমাদের দক্ষিণ দিকে ছিল। তো সবাই আমাকে বলে যে উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে মানে ঈশান কোণে রাখা খুব ভালো। তো সেই জন্য মা বলল যে এই ঝাড়গুলো তাহলে এদিকে না রেখে পূর্ব দিকেই করে দিই। তো সেই জন্য দেখো একটুখানি ঝাড়গুলোকে এই দিকে করে দিচ্ছে। তারপর মাও আবার একটু এইখানে এই অ্যালোভেরার গাছের টবগুলোকে একটু ঠিকঠাক করে সাজিয়ে নিচ্ছে।
এদিকে দেখো ওয়াশিং মেশিনে আমাদের এত কিছু জামা কাপড় কাচা হয়ে গেল। আর এদিকে দেখো আমার ইনডোর প্ল্যান্টগুলোকেও একটু ঠিক করে নিচ্ছি। এইখানে না মানি প্ল্যান্ট যেগুলো আমার ঘরে ছিল, তো একটা ডাল না মানে অনেক পাতা নষ্ট হয়ে গেছে, তো কেমন ন্যাড়া ন্যাড়া লাগে ডালটা। তো ওই ডালটাকে বাদ দিয়ে তো একটা ভালো গাছের একটা ডাল কেটে এনেছি ওপর থেকে, নিয়ে এসে এখন দেখো এগুলোকে একটু সুন্দর করে ধুয়ে নেব। তাই দেখো ও একটুখানি গাছগুলোকে একটু জলে ভালো করে ধুয়ে নিচ্ছে, কারণ অনেক দিন ধরে এগুলো একটু না ধুলে না ধুলো ধুলো মতন পড়ে যায়। তাই ও একটু ধুয়ে টুয়ে নিয়ে এগুলো বোতলের মধ্যে আবার সুন্দর করে মূল সমেত ঢোকাতে হবে, কেননা এই জিনিসগুলো যদি না ঠিকঠাক মানে জলের সাথে টাচ লাগে তাহলে গাছগুলো মরে যেতে পারে। তো জলের মধ্যে যাতে থাকে ঠিক করে ওটাকে গুছিয়ে নিচ্ছে। নিয়ে দেখো এবার এখানটায় আমরা দুজনে মিলে এখানটায় সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা এই দেখো সন্ধে হয়ে গেছে, এই যে সন্ধে হয়ে গেছে। আর চার্লি দেখো আমার কোল থেকে নামতেই চাইছে না। আর আজকে আমাদের একটু ইচ্ছা ছিল পিঠে খাওয়ার, যে পৌষ সংক্রান্তি তো চলেই আসছে, সোমবারই পৌষ সংক্রান্তি। এবার সেই টাইমে তো আর আমার বর থাকবে না সোমবার দিন, তাই ভাবছি যে এই 3 দিনের ছুটিতে ও এসছে, তাই এক দিন এক এক রকম পিঠে খাওয়া যাবে। তো আজকে যে পিঠেটা আমি করছি, পিঠেটার একটা নাম আছে বউ সুন্দরী পিঠে। পিঠেটার নাম হচ্ছে বউ সুন্দরী পিঠে। এর পিঠেটা আমি করছি, মাও আমাকে অনেকটা হেল্প করছে, কেননা এর সমানে নামতেই চাইছে না কোলের মধ্যে। দেখো না শীতে, আজকে তো ঠান্ডাটা অনেকটা পড়েছে না, এই শীতে এরকম দেখো এই কোলের মধ্যে দেখো বাবুই পাখির বাসার মতন আমার কোলে ঝুলছে। তো সেই জন্য মাকে বললাম একটু দুধ জাল দাও। তো প্রথমে আমরা যেটা বানাবো সেটা হচ্ছে পিঠের যে পুরটা মানে ক্ষীর। আমি কিন্তু নারকলের দিয়ে করছি না আজকে, আমি নারকল নিয়ে এসেছি আজকে কিনে। আজকে আমার বরকে বলেছি নারকল কিনে এনেছি, তো ওই নারকলের পুর দিয়ে আমরা কালকে বানাবো। দেখি চেষ্টা করবো আর কি কালকে বানানোর, জানি না বানাতে পারবো কিনা কালকে। তো আজকে আমরা যেটা করছি সেখানে হচ্ছে ক্ষীর বানাবো। তো ক্ষীর বানানোর জন্য প্রথমে আমি করছি দুধটা জাল দিয়ে দিচ্ছি। দুধটা জাল হয়ে গেলে এরপর আমি নেক্সট ইনগ্রিডিয়েন্টস গুলো মেশাবো, তোমাদের পরপর দেখাতে থাকবো। আমি ইয়েতে দেখেছি, হ্যাঁ ভিডিওগুলোতে দেখেছি, কিন্তু ইচ্ছা হতো কিন্তু ভয় লাগতো, কি জানি হবে তো, মানে ভয় মানে আজকে করছি। এমনি তো পিঠে প্রচুর রকম করেছি, কিন্তু এই পিঠেটাই বউ সুন্দরী পিঠেটাই ফার্স্ট টাইম করছি এরকম কায়দা করে। তো দেখা যাক কিরকম হয়, চলো দেখতে থাকি। এখানে আমি 3 প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়েছি, আর চিনি দিয়েছি, আর চালের গুঁড়ো দেবো এরপর। চালের গুঁড়ো যখন পুরো দুধটা একটু ঘন হয়ে গাঢ় হয়ে আসবে, তখন আমি চালের গুঁড়ো এক ছোট কাপের 1 কাপ মতন মিশিয়েছি। মিশিয়ে এটাকে ভালো করে গাঢ় হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে একটা গুড়ের চাক দিয়েছিলাম। আমি কিন্তু গুঁড়ো দুধটা একবারে মেশাইনি, আস্তে আস্তে যখন ঘন হচ্ছে সেই বুঝে মিশিয়েছিলাম। আর এই দেখো আমি গুড়ের চাকিটা দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে আমি পুরো ক্ষীরটাকে তৈরি করে নেবো। ক্ষীরটা অসাধারণ টেস্ট হয়েছিল। ক্ষীর আমার রেডি, এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি।
আর এদিকে আমি নিয়ে নিয়েছি 2 কাপ চালের গুঁড়ো, মানে আমি বাটিটাতে মেপে মেপে নিয়েছি। 2 বাটি ওরকম চালের গুঁড়ো নিয়েছি, 1 বাটি নিয়েছি ময়দা, আর হাফ বাটি নিয়েছি সুজি। এই কোয়ান্টিটিটা যদি ঠিকঠাক বজায় রাখা যায় তাহলে ব্যাটারটা খুব ভালো তৈরি হয়। এটাতে তুমি পাতলা পাতলা সুন্দর করে পাটিসাপটার বানাতে পারবে। তো আমি এর মধ্যে এটা, আমার একটা অসুবিধা হয়েছে, সেটা হচ্ছে যে আমি যে বৌসুন্দরী পিঠেটা করব, এই দেখো আমি আলাদা করে ভাগ করে নিচ্ছি কিছুটা ব্যাটার। তো এর মধ্যে আমি রেড ফুড কালার মেশাবো, আর তার ফলে ওইটার রঙটা আলাদা চেঞ্জ হয়ে যাবে। আর ওই জিনিসটা একটা কন্টেনারে রাখতে হতো। সেই কুপগুলো পাওয়া যায় না কেকের বা এমনি সেই বানানোর জন্য, সেই বোতলের মধ্যে ভরে সুন্দর করে ব্রাশ মানে করা যায়, ডেকোরেট করা যায়, ওই কোনগুলো আমার কাছে না অ্যাভেলেবেল ছিল না। তাই জন্য আমি এই মানে কালারিং যে ব্যাটারটা, এটাকে আমি একটা প্লাস্টিকের মধ্যে নিয়েছিলাম। নিয়ে আমি প্লাস্টিকের কোনটা ফুটো করে চেষ্টা করেছি করার, কিন্তু খুব যে একদম নিখুঁত হয়েছে তা নয়। কেননা এই যদি আমার ওই বোতলটা থাকতো, কোনের বোতলটা, যেখান দিয়ে আমি ভরে আমি সুন্দর করে প্রেস করে করতে পারতাম, তো ওতে আমার আরও সুন্দর হতো পিঠেটা। কিন্তু সেরকম তো হয়নি, মনের মতন যেরকম ভেবেছিলাম সেরকম হয়নি। যাই হোক, একটা ট্রাই করে দেখলাম, যেরকমই হোক পিঠে তো পিঠেই। দেখো এই দেখো প্যাকেটে আমি ভরে নিয়েছি। তো আপাতত আমি ওরমভাবে করার চেষ্টা করছি। এই দেখো সুন্দর করে আগে আমি কড়াইয়ের মধ্যে চক্রাকারে নিয়ে নিয়েছি, তারপরে আমি এই ব্যাটারটা দিলাম, চালের ব্যাটারটা। এরপর আমি ওর ওপরে ক্ষীর বসাবো, বসিয়ে সুন্দর করে রোল পাকিয়ে আমি তুলে নেব, আর হয়ে যাবে আমার বৌসুন্দরী পিঠে। মানে পাটিসাপটারেরই মতন, কিন্তু একটুখানি ডিফারেন্ট, এই হলো তফাৎ। ওই যে ডিফারেন্ট জিনিসটা, ওইটাই করাটা একটু ডিফিকাল্ট। ওই কোণের বোতলটা থাকলে কোনো অসুবিধা হয় না। তো এই দেখো আমার সুন্দর করে পিঠেটা রেডি হয়ে গেল। আর আজকে বন্ধুরা আমি এই পিঠে দেখিয়েই শেষ করছি, কেননা পৌষ পার্বণে পিঠেটা দেখানোই ভালো। হ্যাঁ, তো যাই হোক, আজকের দিনটা আমি এভাবে শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার এই চ্যানেলের সাথে থাকছো, তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। তোমাদের সাপোর্ট তো আমার ভীষণ দরকার। আজকের জন্য চলে যাচ্ছি বন্ধুরা, টাটা, গুড নাইট, ভালো থেকো।